জি ম্যাম করেন। আচ্ছা দেখা যাচ্ছে। জি ম্যাম দেখা যায়। আচ্ছা বলো তো এটা ডায়াগনোসিস কি? যে কেউ বলতে পারো, হাত উঠায় বলতে পারো এটা ডায়াগনোসিস কি। রুগী এটা ডায়াগনোসিস কি বলো তো? সোরিয়াসিস। কে এক্সফোলেটিভ। বলছো? নাম সহ বলো, নাম সহ বলো। জুনায়েদ। সোরিয়াসিস, হোয়াই ইজ ইট সোরিয়াসিস? কেন সোরিয়াসিস কেন বলতেছো? মাল্টিপল ইরাইথেমাটাস প্লেক আছে উইথ সিলভারি হোয়াইট স্কেল মনে হচ্ছে। মনে হচ্ছে, দেখছো না? হ্যাঁ ম্যাম। মনে হচ্ছে না, তুমি দেখছো কি সেটা বলো। মনে হচ্ছে তো সেটা পরের জিনিস, দেখছো কি? আমি এগুলোই দেখছো। আর কারো কোনো এক্সফোলেটিভ ডার্মাটাইটিস। আচ্ছা নামটা বলো। সিয়াম হোসেন, এক্সফোলেটিভ ডার্মাটাইটিস। আচ্ছা সিয়াম হোসেনের মতামত হচ্ছে এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস, জুনেদের হচ্ছে সোরিয়াসিস। আর কেউ বলবে? আর কোনো আর বাকিরা বলো। অ্যাটলিস্ট 5 জন 5টা কমেন্টস করো। আর কি, আর কি হতে পারে এটা? বাকিরা কোথায় ক্লাসে? পার্টিসিপেন্ট তো অনেক আছো। ফারজানা পিঙ্কি বলো। ফারজানা পিঙ্কি আছে এখানে? ফারজানা পিঙ্কি, সিয়াম, ফারজানা পিঙ্কি কি আছে এখানে না নাই? আমি তো দেখতে পাইতেছি না। দেখতে পাচ্ছ না? আচ্ছা জাহিদ হোসেন, জাহিদ হাসান, নাবিলা আছো? নাবিলা এখানে তো অন করা আছে। নাবিলা নবী নাই? জি ম্যাম। আছো, বলো এটা কি? ভুল বলো, অসুবিধা নাই, অংশগ্রহণ করো, বলো। মানে ভুল বলতে না পারলে নাই, বলো। ডিজিজটা কি মনে হচ্ছে? এতক্ষণ তো ওরা বললো, তোমার কি মনে হচ্ছে বলো? ম্যাম এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস। এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস, ভেরি গুড। আর কে বলবে বলো তো? টুম্পা আছে? সাদিয়া, টুম্পা নাকি প্রেজেন্ট আছো? সাদিয়া, টুম্পা? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ বলো কি মনে হচ্ছে তোমার? যেটা ইচ্ছে বলো, যেটা মনে হচ্ছে সেটাই বলো। বেশি যেটা মনে হচ্ছে সেটা বললেই হবে। ম্যাম এরকম বড় বড় কালো কালো চাকা চাকা হয়ে আছে, সাদা সাদা পর্দার মতো, কি মনে হচ্ছে? কি এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস মনে হচ্ছে নাকি মনে হচ্ছে? ম্যাম এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিসই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস। এইটা আমি তোমাদেরকে আগে একটু বর্ণনা করি। এই নরমালি এই ধরনের এই ছবিটাই ধরো তোমাদের অস্পিতে দিল, হ্যাঁ, দিলে পরে তোমরা কিভাবে এটা বর্ণনা করবে। মার্কসটা খুলেই নেই। প্রথমেই তোমাদের কোয়েশ্চেনটা এইভাবে আসতে পারে যে হোয়াট ইজ ইউর প্রবাবল ডায়াগনোসিস। যদি প্রবাবল ডায়াগনোসিস আসে তাহলে ডায়াগনোসিস এখন একটু পরে বলি। প্রথমে ধরো বললাম যে ডেসক্রাইব দ্য লেশন। লেশনটা কিভাবে ডেসক্রাইব করবা? এটা তোমাদের লং কেস, শর্ট কেসে আসতে পারে, এটা তোমাদের অস্পিতে আসতে পারে। যে প্রথমেই আসলো যে ডেসক্রাইব দ্য লেশন। লেশনটা ডেসক্রাইব, যেহেতু এটা এক ক্লাস, আমি একটু বলে যাচ্ছি। এখানে মাল্টিপল পেপিউল, ছোট ছোট পেপিউল দেখতেছো? ছবিটা দেখছো তোমরা? সিয়াম দেখতে জি কথা ম্যাম শোনা দেখা যাচ্ছে? যায়। শোনা যাচ্ছে, আচ্ছা। জি ম্যাম কথা শোনা যায়। আচ্ছা ঠিক, তোমার নেকের নিচে স্মল যে পেপিউল গুলো আছে, মাল্টিপল পেপিউল, আর চেস্টে লার্জ প্ল্যাগ। তাহলে বর্ণনা করতে গেলে আমরা কিভাবে ডেসক্রিপশনটা বলবো?
there is well defined or well circumscribed multiple papules and plaques which are situated, then তোমাকে সাইডটা বলতে হবে, lower part of the neck, chest, upper part of the abdomen, arm, forearm, এই পুরো এরিয়াটাতে সে কভার করেছে, and which is covered by white silver scale. তাহলে কি আলটিমেট কি দাঁড়ালো? There is multiple erythematous papules and plaques which is covered by there is multiple well defined erythematous papules and plaques which is covered by white silver scale and which is situated in the lower part of the neck, chest, upper part of the abdomen, arm, forearm এর একটু অংশ দেখা যায়, part of the forearm. ঠিক আছে বর্ণনাটা বুঝতে পারছো? সিয়াম শুনছো? জি ম্যাম শোনা আচ্ছা, যায়। আচ্ছা আচ্ছা শোনা যাচ্ছে। আমরা আসলে ডেসক্রিপশনটা এভাবেই দেই, প্রত্যেকটা লেসন বর্ণনা করার সময় ডেসক্রিপশনটা এইভাবে দিতে হবে যে কোন এরিয়াতে আছে এটা পরে দিব, আগে বেসিক লেসনটা কি, প্রাইমারি লেসনটা কি, সেকেন্ডারি লেসনটা কি। তো প্রাইমারি লেসনটা এখানে আছে কি, পেপলস এবং প্ল্যাক আছে এখানের মধ্যে, এটাই হচ্ছে প্রাইমারি লেসন। নেক্সট যদি এই কিটা দেওয়া হয় তখন তোমাদেরকে বলা হতে পারে যে হোয়াট ইজ ইউর, তারপর তোমার লেশনটা বর্ণনার পরে হোয়াট ইজ ইউর প্রবাবল ডায়াগনোসিস। প্র্যাকটিক্যালি এটা হচ্ছে সোরিয়াসিস, এটা এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস না, এটা সোরিয়াসিস। নেক্সট তোমার আসতে পারে যে হাউ ক্যান ইউ কনফার্ম ইট, এটা যে সোরিয়াসিস কিভাবে বুঝবো, কিভাবে বুঝবো বলো তো একজন? আমাকে তো একটা ডায়াগনোসিসে পৌঁছতে হবে, অথবা একটা সাইন দেখতে হবে, অথবা একটা হিস্ট্রি নিতে হবে। আমরা সাধারণত এটা ডায়াগনোসিসে পৌঁছার সময় কি পরীক্ষা করি? এটা আমি অস্পি রিলেটেড কোয়েশ্চেন করতেছি, কি পরীক্ষা করি বলো তো? Skin biopsy for histopathology. Skin biopsy for histopathological examination, very good. Skin biopsy for histopathological examination করি। আর নেক্সট কোয়েশ্চেন আসতে পারে, এটা তো গেল, তো কনফার্ম করব কিভাবে, এছাড়া আর কি কি পরীক্ষা করতে পারি? এটা হচ্ছে কনফার্মেটরি, কনফার্ম করার জন্য আমাদের ইনভেস্টিগেশন। এছাড়া সোরিয়াসিস পেশেন্টদের আমরা আর কি কি ইনভেস্টিগেশন করতে পারি বলো একজন বলো? Zank smear examination, direct immunofluorescence test. ইমিউনোফ্লোরেসেন্স এত দূর মনে হয় করা লাগবে না। আমরা আসলে প্র্যাকটিক্যালি সোরিয়াসিস রোগীদের মেইন ডায়াগনোসিসে পৌঁছার জন্য আমাদের ইনভেস্টিগেশন হচ্ছে স্কিন বায়োপসি ফর হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। এছাড়া আমরা কিছু রুটিন টেস্ট করতে পারি। রুটিন টেস্টের মধ্যে আমাদের ধরো তোমার সিবিসি, এসজিপিটি, সিরাম ক্রিয়েটিনিন, চেস্ট এক্সরে, তারপর হচ্ছে অ্যাবভ 40, যেগুলো তোমরা রুটিনলি করো সেগুলাই। কিন্তু আমরা সোরিয়াসিসের ক্ষেত্রে একটু জোর দেই এসজিপিটির উপর। ওয়াই এসজিপিটি? আমরা কিছু কিছু ড্রাগ ইউজ করি, তখন আমরা দেখি তার লিভার কন্ডিশনটা ঠিক আছে কিনা সেটা। আরেকটা হচ্ছে যেহেতু সোরিয়াসিসের পেশেন্টদের একটা একুট ফেরিনজাইটিস থেকে হতে পারে সোরিয়াসিস, এটা একটা প্রিডিসপোজিং কন্ডিশন, সেই কারণে আমরা থ্রট সোয়াব করতে পারি। থ্রট সোয়াব কালচার সার্টিফিকেট না করলে আমরা ওই ডায়াগনোসিসটাতে পৌঁছতে পারবো না। আর হচ্ছে বাকি সব রুটিন ইনভেস্টিগেশন। কনফার্ম করার জন্য প্র্যাকটিক্যালি আমরা একটা ইনভেস্টিগেশনই করি, সেটা হচ্ছে কি তোমার স্কিন বায়োপসি ফর হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। আচ্ছা, এখন নেক্সট অস্পির মধ্যে নেক্সট আসতে পারে তোমার হোয়াট ইজ দ্য কমন সাইট অফ সোরিয়াসিস। সোরিয়াসিসের জন্য সাইট গুলো কোন কোন সাইট গুলো মোস্ট কমন বলো তো দেখি? স্কাল্প, এলবো, নি, লোয়ার ব্যাক, নেলস। আবার বলো শোনা যাচ্ছে না। হ্যাঁ, স্কাল্প, এলবো, নি, লোয়ার ব্যাক, নেলস। ভেরি গুড। পামেও হতে পারে ম্যাম, ফেসও হতে পারে। আচ্ছা, ভেরি গুড। প্র্যাকটিক্যালি এটা আসলে পুরো বডিতেই হতে পারে, কিন্তু কিছু কিছু জায়গা হচ্ছে কি মোস্ট প্রিডমিনেন্ট মধ্যে বলতে হচ্ছে যে বেশি প্রবণতা যেখানে স্কাল্প, নি, ফেসে হতে পারে। তারপর হচ্ছে এক্সটেন্সর সারফেস গুলো, আমাদের যে এক্সটেন্সর সারফেস গুলো আছে যে হাতের এইসব এরিয়া গুলো, লিম্বসে সাধারণত এটা এফেক্ট করে, এক্সটেন্সর সারফেসে, সেক্রামে এফেক্ট করে, এবং দেখা যায় যে সেক্রামেই ফার্স্ট অ্যাপিয়ার করে, দেন আদার্স এরিয়া গুলো এফেক্ট করতে পারে। সেই জন্য আমরা মেইনলি বলি যে এক্সটেন্সর সারফেস, নেইল, স্কাল্প এগুলো সবগুলোতে এফেক্ট করে, এছাড়াও বডির অন্যান্য জায়গায় এফেক্ট করতে পারে। আচ্ছা, ধরো ফ্ল্যাক্সার অ্যাসপেক্টে আমরা বলি যে জেনারেলি করে না, কিন্তু ফ্ল্যাক্সার অ্যাসপেক্টে যদি এফেক্ট করে তখন আমরা সেটাকে কি বলি? ওই
ওই সোরিয়াসিসটাকে কি বলা হয় বলো তো? ইনভার্স সোরিয়াসিস। ইনভার্স সোরিয়াসিসটা সাধারণত ফ্ল্যাক্সার অ্যাসপেক্টেও তোমার এফেক্ট করতে পারে। আচ্ছা, এগুলো হচ্ছে গিয়ে কমন সাইট। এখন ক্লাস চলতে একটু পরে, হ্যাঁ। এগুলো হচ্ছে গিয়ে কমন সাইট, যে তোমার কোন কোন সাইট গুলোতে এফেক্ট করে। এছাড়াও তোমার অন্যান্য টিস্যু এফেক্ট করতে পারে বডির, যখন অনেক বেশি সোরিয়াসিস ডেভেলপ করে পুরো বডিতে ছড়ায় যায়, তখন আসলে তার ফ্ল্যাক্সর বা আদার্স এরিয়া গুলোতেও, ফেসে সবগুলো এরিয়াতেই তোমার, তারপরে হেয়ার কি ইয়ারে সবকিছুতেই এফেক্ট করতে পারে। আচ্ছা, এরপরের কোয়েশ্চেনটা যেটা আসে সেটা হচ্ছে গিয়ে যে হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট উই ক্যান গিভ। আমি আসলে তোমাদেরকে পুরো সোরিয়াসিসটা পড়াচ্ছি না, কিন্তু জাস্ট অসপি বা ভাইভাতে যেগুলো ধরে সেইগুলো, কারণ লেকচার ক্লাস আমি অলরেডি নেওয়া হয়ে গেছে। দুইটা ইম্পর্টেন্ট সাইন আছে সোরিয়াসিসের ক্ষেত্রে। কি কি সাইন বলো তো? সিয়াম কোথায়? ম্যাম হুম। অস্পিটিস সাইন অ্যান্ড কোভেনান্টস। অসপি Auspicious sign and Koebner phenomenon. অসপিস সাইন এন্ড কোবনা ফেনোমেনন। ভেরি গুড। অসপিস সাইনটা কি? একটা রোগী Appearance. তোমরা শর্ট, হ্যাঁ বলো। Appearance of pinhead size bleeding when হ্যাঁ। scales are removed by glass slide. ভেরি গুড। এটা হচ্ছে গিয়ে সোরিয়াসিসের স্কেলটা, যেটা তোমাদেরকে আমি একটু আগে দেখাইছি। সোরিয়াসিসের স্কেলটা কেমন থাকে? সেন্ট্রালি অ্যাডহারেন্ট থাকে, পেরিফেরিতে ফ্রি থাকে। তার মানে কি, তোমার স্কেলটা যদি এইরকম হয় তখন সেন্ট্রালি এটা অ্যাটাচ থাকবে, পেরিফেরিটা এরকম ফ্রি থাকে। চারিদিকের পেরিফেরিটা পুরো ফ্রি, সেন্ট্রালি অ্যাটাচ। সেন্ট্রালি অ্যাটাচ থাকার কারণে, পেরিফেরিটা ফ্রি থাকার কারণে আমরা কিন্তু এটাকে রিমুভ করতে পারি। এরকম হাত দিয়ে আলতোভাবে রিমুভ করলে হবে না। আমরা যদি গ্লাস লাইট বা কোনো কিছু দিয়ে ফোর্সফুল রিমুভাল অফ দ্য স্কেল করি, রিমুভাল যখন হয়ে যাবে তখন এই এরিয়াতে দেখবা ছোট ছোট ব্লিডিং পয়েন্ট অ্যাপিয়ার করছে। ব্লিডিং পয়েন্ট গুলোই হচ্ছে তোমার এই যে ফোর্সফুল রিমুভাল অফ দ্য স্কেল এন্ড ব্লিডিং পয়েন্ট অ্যাপিয়ার, দিস ইজ অসপিস সাইন। এই অসপিস সাইনটা আমরা সাধারণত সোরিয়াসিসে, এটা আমরা হচ্ছে ব্যাড সাইডে যখন রোগীর কাছে যাবা তখন তুমি যে ফোর্সফুলি এটাকে স্কেলটাকে রিমুভ করো, তখন এই যে ব্লিডিং পয়েন্টটা পাওয়া যাবে, সেটাই হচ্ছে অসপিস সাইন। ইট ইজ পজিটিভ ইন কেস অফ সোরিয়াসিস পেশেন্ট। কোবনার ফেনোমেননটা কি? Development of new skin lesion at the site of skin trauma, যেমন scratch, surgical incision এগুলো। অর্থাৎ আইসোমরফিক টাইপ অফ লেশন, অর্থাৎ পুরনো যে লেশনটা ছিল সেম লেশন ডেভেলপ করবে নিয়ার দা, আগের যে লেশনটা ছিল নিয়ার দা ওল্ড লেশনের কাছে আইসোমরফিক টাইপ অফ লেশন অ্যাপিয়ার করবে ইন কেস অফ মাইনর ট্রমা। খুব মাইনর ট্রমাতে একটু খোঁচা খেলেই হয়ে যেতে পারে। এটা সাধারণত আমাদের সোরিয়াসিসে হয়। এটা এছাড়া আর কোন কোন রোগে হতে পারে বলো তো? এই যে তোমার সোরিয়াসিস ছাড়া। বলো। Lichen planus, vitiligo. ভিটিলিগোতে হতে পারে। আর Lichen planus. লাইকেন প্ল্যানাস আসতে পারে, ভিটিলিগোতে আসতে পারে। আর কিসে আসতে পারে হচ্ছে বলো? আর জানি না। আর জানো না? ওয়ার্ড হয় না? অনেক সময় তোমরা আসছো যে এখানে একটা ওয়ার্ড ছিল ম্যাডাম, 4-5টা ওয়ার্ড বেড়ে গেছে। খুব তাড়াতাড়ি দ্রুত দেখবা ওয়ার্ড গুলা বেড়ে যাচ্ছে। এটা ওয়ার্ডে হয়, তাই না? তারপরে ছোট বাচ্চাদের দেখবা মুখের মধ্যে হয়তো একটা সাদা মলাস্কাম কন্টাজিওসাম, যেটাকে আমরা বলি মলাস্কাম কন্টাজিওসাম। একটা হচ্ছে বাচ্চার খুব 2-3 দিনের মধ্যেই পুরো মুখ মানে ছড়ায় গেছে। এরকম অনেকগুলো ডিজিজে হতে পারে, ভিটিলিগোতে হতে পারে। অ্যাটলিস্ট 5টা ডিজিজের নাম জানতে হবে: লাইকেন প্ল্যানাস, সোরিয়াসিস, ভিটিলিগো, ওয়ার্ড, মলাস্কাম কন্টাজিওসাম। অন্তত এই 4-5টা জানলেই হবে। ভিটিলিগোতেও খেয়াল করে দেখবা, যখনই একটা পেশেন্ট দেখবা হাতের মধ্যে একটা সাদা হাইপোপিগমেন্টেড প্যাচ নিয়ে আসছে, কিন্তু কয়েকদিনের মধ্যেই দেখবা অনেক বেশি তাড়াতাড়ি ছড়ায় গেছে। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট এক্সাম্পল অফ কোবনার ফেনোমেনন। তো সেম সেট দ্যাট সোরিয়াসিস রোগটা এই জন্যই কি, যে তোমার এক জায়গায় হলে পরে খুব দ্রুত অন্যান্য জায়গাগুলোতে ছড়িয়ে যায় ডিউ টু কোবনার ফেনোমেনন। তাহলে আমরা এখানে কি দুইটা সাইন পেলাম? নাম্বার 1 অসপিস সাইন, নাম্বার 2 হচ্ছে কোবনার ফেনোমেনন। এই দুইটাই আমরা সোরিয়াসিসে পাচ্ছি।
তাহলে তোমাদের একটা কোশ্চেন এভাবে হতে পারে যে what are the important signs which are present in the psoriasis patient, তাহলে তখন সেই ক্ষেত্রে তোমরা বলবে অস্পিস সাইন, তারপর হচ্ছে গিয়ে তোমার কোয়েবনার ফেনোমেনন। নেক্সট কোয়েশ্চেন আসতে পারে যে give for specific topical preparation for the treatment of this disease, চারটা বা কয়েকটা টপিক্যাল প্রিপারেশনের নাম বলতে পারো, অর্থাৎ ট্রিটমেন্ট অফ, বোঝা যাচ্ছে না, জোরে বল, কেউ কথা বলছো? সিয়াম তুমি কি আছো না চলে গেছো? কবনার জি ম্যাম আছি। আচ্ছা, কেউ কেউ কি অংশগ্রহণ করছে না এমনি সাউন্ড এমনি না মনে হয় না? এমনি এমনি আচ্ছা ঠিক সাউন্ড। আচ্ছা ঠিক আছে, শোনো, এখনো যদি আমরা বলি যে টপিক্যাল প্রিপারেশনের নাম বলো, বলো তো কয়েকটা টপিক্যাল প্রিপারেশনের নাম বলো, সবাই মিলে বলো। নাম্বার 1 এমোলেন্ট, ইমুলেন্ট, ইমোলিয়েন্ট, ভেরি গুড। নাম্বার 2 corticosteroids, কর্টিকোস্টেরয়েড, ভেরি গুড। তারপর নাম্বার 3 রেটিনয়েড, টপিক্যাল ভিটামিন ডি রেটিনয়েড, টপিক্যাল ভিটামিন ডি রেটিনয়েড। তুমি অনেকগুলো নাম একসাথে বলে ফেলছো। আচ্ছা আমি পরে কারেকশন করে দিব। নাম্বার 4 আর কি? অনেক আছে, অনেক আছে, বলো আরেকটা, আর অ্যাটলিস্ট চারটা বলতে হবে তো। গ্লুকোকর্টিকয়েড টপিক্যাল। না, এটা আসলে গ্লুকোকর্টিকয়েড টপিক্যাল, এটা হচ্ছে কর্টিকোস্টেরয়েড যে বলেছে সে ওটার মধ্যে এটা ঢুকে গেছে। আচ্ছা আমি বলি টপিক্যাল প্রিপারেশনের মধ্যে যে প্রথমে বলছে ইমুলিয়েন্ট, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, অর্থাৎ আমাদের কোনো টপিক্যাল আদার্স কোনো মেডিকেশন ছাড়া অনলি ইমুলিয়েন্টেও কিন্তু রোগী ভালো হতে পারে। এই জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে ইমোলিয়েন্ট। ইমোলিয়েন্টের মধ্যে একটা উদাহরণ দাও তো, আমাদের বাসায় পাওয়া যায় এই ধরনের একটা ইমোলিয়েন্টের উদাহরণ দাও। Petroleum সরি jelly, আছে, হুম, ভ্যাসলিন জেলি, ভেরি গুড, ভ্যাসলিন। আর প্যারাফিন অয়েল, অলিভ আচ্ছা, অয়েল, আর লিকুইড প্যারাফিন যেটা, আর অলিভ অয়েল, অলিভ অয়েল, আর নারকেল তেলও তো হয়, হয় না? হতে পারে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট হচ্ছে কি হোয়াইট পেট্রোলিয়াম জেলি, যেটাকে আমরা ভ্যাসলিন বলতেছি, হোয়াইট পেট্রোলিয়াম জেলি দিচ্ছি, অলিভ অয়েল দিচ্ছি, লিকুইড প্যারাফিন দিচ্ছি, দিস আর ইম্পর্টেন্ট ইমোলিয়েন্ট। এই ইমোলিয়েন্ট গুলো দিলেও দেখা যায় যে অনেক ক্ষেত্রে রুগীর আর কোনো অন্য কোনো টপিকের প্রিপারেশন লাগে না। আচ্ছা, এখন নেক্সট যেটা মেডিকেশনের মধ্যে আসতেছে তোমার কর্টিকোস্টেরয়েড। কর্টিকোস্টেরয়েডটা হচ্ছে যে তোমার এক একটা এরিয়া বুঝে দিতে হয়। এটা পটেন্ট আছে, মাইল্ড আছে, সুপার পটেন্ট আছে। আমরা সাধারণত যে সারফেস গুলো আমাদের থিন, থিন বলতে আমাদের ফেস, এগুলোতে আমরা কি দেই? মাইল্ড স্টেরয়েড দেই, একেবারেই মাইল্ড, যেমন হাইড্রোকর্টিসন দিচ্ছি। আর যেসব এরিয়া গুলা থিক, যেমন আমাদের পামটা অনেক থিক, সোলটা অনেক থিক, ব্যাক অফ দ্য চেস্টটা অনেক থিক, সেই সব ক্ষেত্রে আমরা সুপার পটেন্ট স্টেরয়েড দিতে পারি। বলো তো একটা সুপার পটেন্ট স্টেরয়েডের নাম বলো তো, বলতে ক্লোবেটাসল, পারবা? ক্লোবেটাসল, ক্লোবিটাসল প্রোপিওনেট, হ্যাঁ ঠিক আছে। বাজারে প্রচলিত একটা নাম বলো তো দেখি, ওষুধের নাম বলো তো। অনেক নাম আছে, আমি আর স্পেসিফিক্যালি মেনশন করলাম না, তোমাদের অনেক ধরনের নাম বাজারে পাওয়া যায়। ক্লোবিটাসল প্রোপিওনেট হচ্ছে কি অনেক নামে পাওয়া যায়, এর মধ্যে এটাই হচ্ছে সুপার পটেন্ট স্টেরয়েড। এছাড়াও আছে হ্যালোবেটাসন, বেটামেথাসন, এগুলো সবই তোমার সুপার পটেন্ট স্টেরয়েডের মধ্যে পড়ে। আমরা সাধারণত পাম এন্ড সোলে এগুলো ইউজ করি, আর মুখে আমরা জেনারেলি হাইড্রোকর্টিসন ইউজ করি, দিস ইজ মাইল্ড স্টেরয়েড। আচ্ছা, এই তো গেল তোমার টপিক্যাল স্টেরয়েডের ক্ষেত্রে। টপিক্যাল স্টেরয়েড আমরা আসলে লং টাইম ইউজ করব না, কারণ এটার অনেকগুলো কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। তোমাদের ভাইবা বোর্ডে আসতে পারে যে তুমি টপিক্যাল স্টেরয়েডটা দিলা রোগীকে, তোমার কাছে কিছু কমপ্লিকেশন নিয়ে আসতে, কি কি কমপ্লিকেশন নিয়ে আসতে পারে বলতে পারবা? অনেক দিন ধরে টপিক্যাল স্টেরয়েড দিচ্ছে, ধরো তোমার ভাইবার একটা কোশ্চেন, কুশিং সিনড্রোম, হ্যাঁ আচ্ছা, আর বলো, স্কিন থিনিং, জোরে বলো, হ্যাঁ, হাইপার পিগমেন্টেশন, হাইপো অর হাইপার পিগমেন্টেশন, ভেরি গুড। আর পেটিচি অর পারপুরা, পেটিসি পারপুরা, আচ্ছা, আর স্টায়া, আচ্ছা আমি বলতে বলছি,
সেটা হচ্ছে আমরা যখন লং টাইম টপিক্যাল স্টেরয়েড দিই, সাধারণত মাইল্ডে এটা হয় না, সুপার পটেন্ট ওর পটেন্ট স্টেরয়েড যখন আমরা দিই তখন কি হয়, আমাদের স্কিনটা থিনিং অফ দ্য স্কিন হয়ে যায়, পাতলা হয়ে যায়, দিতে 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 এটা পাতলা হয়ে যায়, থিনিং অফ দ্য স্কিন হবে। তারপর কি হতে পারে, অ্যাট্রপি অফ দ্য স্কিন হতে পারে, টেলেনজেকটেসিয়া ডেভেলপ করতে পারে। এরপর যেটা হাইপো অর হাইপার পিগমেন্টেশন দুটাই হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় হাইপো পিগমেন্টেশন হয়, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় হাইপার পিগমেন্টেশন হয়। এই হাইপো আর হাইপার পিগমেন্টেশন কিন্তু অনেক সময় আমরা ট্রিটমেন্ট হিসেবে, অন্য রোগের ট্রিটমেন্ট হিসেবে নিই। আচ্ছা, এটা পরে হোক। মোট কথা হচ্ছে হাইপো হাইপার পিগমেন্টেশন হতে পারে, থিনিং হতে পারে, অ্যাট্রপি হতে পারে, টেলেনজেকটেসিয়া ডেভেলপ করতে পারে, এগুলো সবই ডেভেলপ করতে পারে তোমার লং টাইম যদি আমরা টপিক্যাল স্টেরয়েড দিই। সেই জন্য আমরা টপিক্যাল স্টেরয়েড দিই, খুব বেশি সময় ধরে দিই না, একটা শর্ট পিরিয়ডে দিই, রুগীকে আমরা বুঝিয়ে দিই, এরপরে আস্তে আস্তে আমরা ইমোলিয়েন্টের দিকে রুগীকে মানে ডাইভার্ট করার চেষ্টা করি। নেক্সট আর কি হতে পারে, তাহলে দুইটা গেল, একটা হচ্ছে ইমোলিয়েন্ট, নাম্বার 2 হচ্ছে টপিক্যাল স্টেরয়েড, নাম্বার 3 কি বলো? টপিক্যাল রেটিনয়েডস। টপিক্যাল রেটিনয়েডস, এটাকে আমরা কি বলি, কি হিসাবে বলা হয় এটা? আমরা সাধারণত টেজারোটিনও বলতে পারি, টেজারোটিন, ঠিক আছে। আর কি আসতে পারে, ক্যালসিপট্রিন। ক্যালসিপট্রিন এটা হচ্ছে ভিটামিন D3 অ্যানালগাস। একটু আগে একজন বলছিল ভিটামিন রেটিনয়েডস আবার ভিটামিন D3 দুইটা একসাথে বলে ফেলছিল। তার মানে রেটিনয়েডস আলাদা, টেজারোটিন আর হচ্ছে ক্যালসিপট্রিন অর্থাৎ ভিটামিন D3 অ্যানালগাস, তাহলে তিনটা। আর কি হতে পারে, ক্যালসিনিউরিন ইনহিবিটর। ক্যালসিনিউরিন ইনহিবিটর যেটা হচ্ছে ম্যাক্রোল্যাকটামস। ক্যালসিনিউরিন ইনহিবিটর ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমাদের ওই যে টপিক্যাল স্টেরয়েডের যে ধরনের কমপ্লিকেশন গুলো আছে, যে হাইপোপিগমেন্টেশন, হাইপার তোমার থিনিং অফ দ্য স্কিন, অ্যাট্রপি, এইগুলো সাধারণত দেখা যায় যে তোমার ক্যালসিনিউরিন ইনহিবিটরে থাকে না। সেই কারণে এটাকে আমরা খুব বেশি চয়েস করি। এটার মধ্যে কি কি আসতেছে, এটার মধ্যে ট্যাক্রোলিমাস, তারপর হচ্ছে পিমেক্রোলিমাস, এই দুটাই হচ্ছে তোমার ক্যালসিনিউরিন ইনহিবিটরের মধ্যে। এছাড়া খুব কমনলি আমরা ইউজ করতে পারি স্যালিসাইলিক অ্যাসিড। এটা তোমার স্যালিসাইলিক অ্যাসিডটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারাটোলাইটিক এজেন্ট, এবং এই স্যালিসাইলিক অ্যাসিডটা আমরা স্কিন এই সোরিয়াসিসে খুবই কমনলি ইউজ করা হয়। এছাড়া আমরা আল্ট্রাভায়োলেট লাইট দিতে পারি। আল্ট্রাভায়োলেট লাইট ইজ অলসো সো ইম্পর্টেন্ট এন্ড ইফেক্টিভ ইন কেস অফ সোরিয়াসিস। তাহলে আলটিমেট আমাদের কি কি দাঁড়ালো, ইমোলিয়েন্ট, টপিক্যাল কর্টিকোস্টেরয়েড, টেজারোটিন, ক্যালসিপট্রিন, ম্যাক্রোল্যাকটাম যেটা হচ্ছে ক্যালসিনিউরিন ইনহিবিটর, স্যালিসাইলিক অ্যাসিড, এই কয়েকটা নাম মনে রাখলেই হবে। এরপরে বলো তো যে আমরা হোয়াট আর দ্য সিস্টেমিক ড্রাগস হুইচ আর ইউজড ইন সোরিয়াসিস, কোন কোন সিস্টেমিক ড্রাগ আমরা সাধারণত সোরিয়াসিসে ইউজ করতে পারি? বলো, একজন বলো। সিয়াম ছাড়া আমি আসলে অন্য কারো নাম বুঝতেছি না। মেথোট্রেক্সেট, ভেরি গুড। সাইক্লোস্পোরিন, সিস্টেমিক রেটিনয়েড, সিস্টেমিক রেটিনয়েড, সবই ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে কি, যেহেতু সোরিয়াসিসটা বেসিক্যালি কি, এটা হচ্ছে একটা ইনফ্লামেটরি ডিজিজ, সেই জন্য আমরা এটার এগেইনস্ট অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে আমরা মেথোট্রেক্সেট খুব কমনলি ইউজ করি। মেথোট্রেক্সেট ইউজ করা যায়, সাইক্লোস্পোরিন, মাইক্রোফেলোনেট, মফিডিন সবই আমরা ইউজ করতে পারি এখানের মধ্যে, কিন্তু আমরা অ্যাকর্ডিং টু ইকোনমিক মানে সব দিক বিবেচনা করে আমরা বেশিরভাগ ইউজ করি মেথোট্রেক্সেট। এছাড়া আমরা আর কি ইউজ করি বলো তো? এটা তো গেল বায়োলজিক্যাল এজেন্ট ইউজ করতে পারি। ভেরি গুড, বায়োলজিক্যাল এজেন্ট ইউজ করতে পারি। এর মধ্যে কি কি আসে, ইনফ্লিক্সিমেব, রিটুক্সিমেব, এগুলো আমরা বায়োলজিক্যাল এজেন্ট হিসেবে ইউজ করতে পারি। আচ্ছা, বায়োলজিক্যাল এজেন্ট কি আমরা সবসময় ইউজ করি, রোগী আসলেই দিয়ে দেই? দিস ইজ ভেরি গুড ড্রাগস, আমরা কি দেই? তোমরা ওয়ার্ডে দেখছো, আমাদেরকে দিতে দেখছো? নো না দিতে ম্যাম। দাও নাই? নো ম্যাম, রেজিস্ট্যান্ট যদি হয়ে যায়, আচ্ছা, তে রেজিস্ট্যান্স কেসের যদি জন্য আমরা ওয়েট করতে থাকি যে আগে রেজিস্ট্যান্স হোক। কি মেথোট্রেক্সেট রেজিস্ট্যান্স হবে নাকি সে রেজিস্ট্যান্স হবে, যে অতিরিক্ত পরিমাণ ওষুধ খাওয়ায় না করলে এই ধরনের সিচুয়েশনে ওয়েট করি আমরা কেন বায়োলজিক্যাল এজেন্টটা খুব তাড়াতাড়ি দেই না, রেজিস্ট্যান্স হওয়ার জন্য অপেক্ষা করি? কস্টলি।
ভেরি গুড, ইট ইজ টু কস্টলি, এটা খুবই কস্টলি। যে এটা হচ্ছে ইনফ্লেক্সিবল, আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা আসলে খুব একটা ইউজ করতে পারি না, ওয়ার্ড গুলোকে আমরা ওভাবে ইউজ করতে পারি না, যেহেতু এটা খুবই কস্টলি। সেই তুলনায় ম্যাথোট্রেক্সের যেহেতু অনেক লো কস্টলি, সেই কারণে আমরা দেখা যায় যে সাধারণত ম্যাথোট্রেক্স যদি দিই, বায়োলজিক্যাল গুলো ভালো থাকা সত্ত্বেও আমরা সাধারণত দিতে পারি ডিউ টু কস্ট ইফেক্টিভ। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে গিয়ে তোমাদের সিস্টেমিক আর টপিক্যাল। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখতে হবে যে সোরিয়াসিসের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে তোমার ইনফেকশন একটা ইম্পর্টেন্ট জিনিস। সেই কারণে আমরা সাধারণত রোগীদের হিস্ট্রি নিয়ে প্রায়শই আমাদেরকে অ্যান্টিবায়োটিক দিতে হয় সিস্টেমিক্যালি। কখন আমরা অ্যান্টিবায়োটিক দিব বলো তো? কখন অ্যান্টিবায়োটিকটা দিব? এমনিতেই সোরিয়াসিস নিয়ে আসলো, আমরা কি অ্যান্টিবায়োটিক দিয়ে দিব? না ম্যাম। বলো, আসলেই দিয়ে দিব? সাথে যদি কোনো ইনফেকশন থাকে ম্যাম তখন দেব। সাথে ইনফেকশন থাকে, কিভাবে বুঝবো আমরা ইনফেকশন আছে? কিভাবে বুঝবো যে তার একটা ইনফেকশন আছে? বুঝতে হবে তো, রোগী তো আর বলবে না আমার ইনফেকশন আছে। হ্যাঁ, তাকে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে গলা ব্যথা আছে কিনা, কারণ এটার প্রিডিসপোজিং ফ্যাক্টর হচ্ছে একুট ফেরিনজাইটিস, যার জন্য দেখা যায় সোরিয়াসিস কিন্তু এমনিতে খুব একটা তোমার একুট কন্ডিশন নিয়ে আসে না, কিন্তু গাটের সোরিয়াসিস বা পাস্টুলার সোরিয়াসিস অনেকগুলো নিয়ে আসে যখন, তখন আমরা এই গাটের সোরিয়াসিস এর একটা ইম্পর্টেন্ট প্রিডিসপোজিং কন্ডিশন হচ্ছে কি তোমার একুট ফেরিনজাইটিস। যখনই তোমার গাটের সোরিয়াসিস নিয়ে আসে তখনই আমাদেরকে বুঝে নিতে হবে যে সোর্স অফ ইনফেকশন আছে, কোন না কোন ইনফেকশন হচ্ছে, সাধারণত একুট ফেরিনজাইটিস থাকে। সেই ক্ষেত্রে আমাদেরকে তাকে অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে হবে। আচ্ছা, আমরা কি রোগীদেরকে এছাড়া আর কি ড্রাগ দেই? একটা তো হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ বুঝালাম, একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক বুঝালাম, আর কি দিতে পারি বলো তো? এটা খুব কমন, দেখি একটু তোমাদের আইকিউ যাচাই করি, আর কি দেই সিস্টেমিক? উবা দেওয়া যেতে পারে, আল্ট্রাভায়োলেট থেরাপি। আচ্ছা, এটা তো আল্ট্রাভায়োলেট রেডিয়েশন দিলাম, কমনলি দিচ্ছি, রোগী আসলেই দিয়ে দেই। আচ্ছা, আর একটু ক্লু দিচ্ছি, সিম্পটোমেটিক ট্রিটমেন্ট, ডাইরেক্ট সোরিয়াসিস এর সাথে রিলেটেড না। ইচিং নিয়ে আসে না পেশেন্টরা, তো ইচিং নিয়ে আসলে কি দিব? অ্যান্টিহিস্টামিন। অ্যান্টিহিস্টামিন দিব, হ্যাঁ অ্যান্টিহিস্টামিন দিব, বাট দিস আর সিম্পটোম্যাটিক ট্রিটমেন্ট। তোমার অ্যান্টিবায়োটিকও হচ্ছে কি তোমার ইনফেকশন থাকলে দিব, অ্যান্টিহিস্টামিনও তোমার ইনফেকশন থাকলে দিব। দিস আর নট দ্য ডাইরেক্ট ট্রিটমেন্ট, এটা হচ্ছে সিম্পটোম্যাটিক, সিম্পটম থাকলে দিব, সিম্পটম না থাকলে দিব না। সাধারণত সোরিয়াসিস এর পেশেন্টরা ইচিং নিয়ে আসে, সেই জন্য আমাদেরকে একটা অ্যান্টিহিস্টামিন দিতে হতে পারে। আচ্ছা, বলো তো সোরিয়াসিস এর পেশেন্ট নিয়ে আসলো, তোমরা টপিক্যাল কর্টিকোস্টেরয়েড দিলা, তো সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড দিব না? ধরো তোমরা ভাইবা বোর্ডে বসছো, জিজ্ঞেস করলাম কন্ট্রাইন্ডিকেটেড। হ্যাঁ, কন্ট্রাইন্ডিকেটেড। কন্ট্রাইন্ডিকেটেড, হোয়াই কন্ট্রাইন্ডিকেটেড? ডিজিজটা ফ্লার আপ হয়ে যেতে পারে পরবর্তীতে। ডিজিজটা আরো খারাপ হয়ে যাবে, কি খারাপ হবে? মানে উইথড্রর সময় ফ্লার আপ হয়ে যাবে, রিবাউন্ড ফেনোমেনা হবে। সময় রিবাউন্ড ফেনোমেনন হবে, এবং পাস্টুলার, তবে পাস্টুলার সোরিয়াসিস যদি কেউ নিয়ে আসে সেই ক্ষেত্রে আমরা এটা দিতে পারি, বুঝছো? কিন্তু জেনারেলি আমরা এটাকে অ্যাভয়েড করি, কারণ হচ্ছে কি তোমার রিবাউন্ড ফেনোমেননটা নিয়ে আসে, সেই কারণে সিস্টেমিক স্টেরয়েড আমরা আসলে সোরিয়াসিসের ক্ষেত্রে জেনারেলি দিই না। আচ্ছা, এরপরে আসতে পারে কোয়েশ্চেন, আমি কিন্তু আসলে তোমাদেরকে পুরো টপিকস পড়াচ্ছি না, কোয়েশ্চেন রিলেটেড পড়াচ্ছি যেহেতু এটা অস্পিড ক্লাস। একটা কোয়েশ্চেন আসতে পারে যে তোমার গিভ টু ইম্পর্টেন্ট কমপ্লিকেশনস, এটা একটা কোয়েশ্চেন দেখে বলতেছি আমি তোমাদেরকে যে সোরিয়াসিস থেকে কমপ্লিকেশন কি নিয়ে আসতে পারে রোগী, দুটো ইম্পর্টেন্ট কমপ্লিকেশন বলো। বলতে পারবা? Psoriatic arthropathy. সোরিয়াটিক, কে বলছো তুমি, নামটা বলো তো? Rashna. Rashna. Psoriatic arthropathy. Rashna Sharmin. রাশনা শারমিন। আচ্ছা, সোরিয়াটিক আর্থ্রোপ্যাথি হতে পারে, আর কি হতে পারে? Ma'am, exfoliative dermatitis, secondary bacterial infection, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভেরি গুড। আর exfoliative dermatitis, ভেরি গুড। আর তোমাদেরকে লেকচার ক্লাস কে নিছিল, ভুলে গেছো? আচ্ছা, খুব ভালো বলতেছো তোমরা।
সোরিয়াটিক মানে এই কমপ্লিকেশন গুলোর মধ্যে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো তোমরা অলরেডি বলে দিয়েছো। নাম্বার 1 হচ্ছে এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস, নাম্বার 2 হচ্ছে সোরিয়াটিক আর্থ্রোপ্যাথি খুবই ইম্পর্টেন্ট, নাম্বার 3 হচ্ছে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট। এছাড়া আরো কি হতে পারে, তোমার অনেক দিন ধরে তুমি টপিক্যাল প্রিপারেশন দিচ্ছ, সেই জন্য দেখা যায় যে লেশনটা ভালো হয়ে গেছে, কিন্তু তার মধ্যে একটা হাইপার পিগমেন্টেশন অথবা হাইপোপিগমেন্টেড হাইপার পিগমেন্টেশন হয়ে যেতে পারে অথবা হাইপোপিগমেন্টেড প্যাচ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা ওটা একটা কমপ্লিকেশন যে হাইপোপিগমেন্টেশন অথবা হাইপার পিগমেন্টেশন হতে পারে। লং টাইম ইউজের জন্য অ্যাট্রোপিও হয়ে যেতে পারে অনেক স্কিনে, কিন্তু খুব ইম্পর্টেন্ট গুলো হচ্ছে এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস, সোরিয়াটিক আর্থ্রোপ্যাথি এবং হচ্ছে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। আচ্ছা, এক্সফোলিয়েটিভ একটু আগে তোমরা প্রথমেই তোমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে কি কি যেন বলছিলা এই রোগীটার ক্ষেত্রে, আমি আবার একটু ব্যাকে চলে গেলাম। ডায়াগনোসিসের ক্ষেত্রে তোমরা একজন বলছিলে এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস, একজন বলছিলে তোমরা সোরিয়াসিস। আর কি আসতে পারে এটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস? ছবিটা এই যে আমি এখানে দেখালাম, এই ছবিটার আর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি আসতে পারে? একটা হচ্ছে এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস বলছিলে আগে, আর সিয়াম বলো, সাথে আরো বলো, বাকিদের নাম তো আমি জানি না তাই বলতে পারতেছি। আফরিন আছে ম্যাম এখানে? ম্যাম একজিমা হতে পারে, একজিমা ডার্মাটোমায়োসাইটিস, হতে পারে, আর কি হতে পারে? ডার্মাটোমায়োসাইটিস। ডার্মাটোমায়োসাইটিস। আচ্ছা, স্কিন দেখে কি ডার্মাটোমায়োসাইটিস বোঝা যাচ্ছে? মনে হচ্ছে এটা দেখে ডার্মাটোমায়োসাইটিস। একটু রিলেটেড বলো, ডার্মাটোমায়োসাইটিস তো তোমাদের বইয়ের মধ্যে তোমরা পড়ছো, কিন্তু এটা দেখে ডার্মাটোমায়োসাইটিস প্র্যাকটিক্যালি মনে হচ্ছে না। এটা দেখে তোমাদের লাইকেন প্ল্যানাস, ভেরি গুড, লাইকেন প্ল্যানাস হতে পারে। আর কি হতে পারে? সেবোরিক ডার্মাটাইটিস। ভেরি গুড, ইট ইজ টু ইম্পর্টেন্ট। সেবোরিক ডার্মাটাইটিস হতে পারে। আর কি হতে পারে? আমি এটাই আশা করতেছিলাম। একজিমা। আর ড্রাগ ইরাপশন। ড্রাগ রিঅ্যাকশন, ভেরি গুড, ড্রাগ ইরাপশন। আচ্ছা, এখন তোমরা বলো সেবোরিক ডার্মাটাইটিস একজন বলছো, দিস ইজ টু ইম্পর্টেন্ট। এখন সেবোরিক ডার্মাটাইটিস এটা নয় কেন? আমি তো বলে ফেলছি এটা ডায়াগনোসিস সোরিয়াসিস। It is not seborrheic dermatitis, but it is the important differential diagnosis seborrheic dermatitis. মানে পয়েন্ট এগেইনস্ট কি, পয়েন্ট ফেভার কি, পয়েন্ট এগেইনস্ট কি? সেবোরিক ডার্মাটাইটিস তোমার প্রথমে কেন মনে হলো সেটা বলো। স্কেল কে আছে। বলছিল সেবোরিক ডার্মাটাইটিস? যে বলছো সে কিন্তু খুব ভালো একটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, স্কেলের কারণে। রকিবুল হাসান বলছো, বলছি না, স্কেল আছে এই জন্য বলছি। তোমার স্কেল আসছে সেই জন্য বলছো। আচ্ছা, আর নয় কেন? আমি তো বলছি যে দিস ইজ নট, হ্যাঁ, নয় কেন? সেবোরিক ডার্মাটাইটিস এর মোস্টলি দা স্কালে হয়। কোথায় হয়? স্কাল। স্কাল্পে হচ্ছে। তুমি কি এখানে স্কাল্প দেখতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম, কিন্তু মোস্টলি সেবোরিক ডার্মাটাইটিস স্কালে হয়। মেইনলি সেবোরিক ডার্মাটাইটিস হচ্ছে স্কাল্পে হয় আর নেজোলেবিয়াল ফোল্ড এগুলোতে হচ্ছে, তাই না, আইব্রোতে হচ্ছে। কিন্তু এই পেশেন্টের ক্ষেত্রে আমাদের ওই এরিয়াগুলো কিন্তু নাই, তো হয় নাই যে সেটা তো বলতে পারো না, হতেও তো পারে। বুঝতে পারছো কথাগুলো? তার মানে ওগুলো তো ধরে নিলাম হইছে, তাহলে এখান থেকে কি বুঝবা? আচ্ছা, এখান থেকে বুঝতে হবে, অনেক বলছে, বলতে পারছো ভালোই। এখান থেকে বুঝতে হবে যে এই স্কেল গুলা কি, হোয়াইট, সিলভার, ড্রাই স্কেল, আর ওই স্কেলটা থাকে ইয়েলোইশ গ্রিজি স্কেল। আর এত তোমার ড্রাই থাকে না, খুব তেলতেলা থাকে, আরো পাতলা থাকে স্কেলটা। আর এটা দেখো কত থিক স্কেল না, অনেক একদম চকচক করতেছে, রূপালী ধরনের স্কেল। তাহলে পার্থক্যটা কি? ওইটা হচ্ছে এইটুকুন যদি থাকে, যেহেতু আমার স্কাল আর ফেস নাই, জেনারেলি সেবোরিক ডার্মাটাইটিস থাকলে আমরা এই এরিয়াটা সহ দিই, ধরে নিলাম এই এরিয়াটা আমরা বাদ দিয়ে দিয়েছি। তাহলে এখানের মধ্যে আমরা যদি বুঝতে চাই তাহলে বুঝবো যে এখানে শর্টলি চিন্তা করি, তাহলে বুঝবো যে এই স্কেলটা দেখেই আমাকে বুঝতে হবে এটা হচ্ছে ড্রাই হোয়াইট সিলভার স্কেল, আর ওই স্কেলটা হচ্ছে গিয়ে তোমার গ্রিজি ইয়েলো স্কেল। স্কেল দেখে আমরা এখানে সেবোরিক ডার্মাটাইটিসটাকে ডিফারেন্সিয়েট করব। গেল একটা। এরপরে আরেকজন বলছে লাইকেন প্ল্যানাস, ইট ইজ অলসো টু ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এখন এটা লাইকেন প্ল্যানাস কেন
আর কেন নয়? কে বলছিলা লাইকেন প্লেনাস? নামটা বলো। লাইকেন জুনায়েদ। প্লেনাস কে নামটা বলো বাবা, তোমার নামটা কি? জুনায়েদ। জুনায়েদ। জুনায়েদ খুবই সুন্দর একটা ডিডি বলছে লাইকেন প্লেনাস। হোয়াই ইউ হ্যাভ সেড দিস লাইকেন প্লেনাস? কেন তোমার মনে হয়েছিল এটা লাইকেন প্লেনাস? আমি এখানে পেকিউলার প্লেক আছে জন্য। এখানে পেপিউল আছে, প্ল্যাক আছে। পেপিউল আর প্ল্যাকের কারণে তোমার মনে হয়েছে দিস ইজ এ কেস অফ লাইকেন প্লেনাস, এই তো? জাস্ট অনলি টু দিস পয়েন্ট। আর কোনো পয়েন্ট আছে তোমার? পেপিউল, প্ল্যাক, এই দুটার জন্য তোমার লাইকেন প্লেনাস মনে হচ্ছে। আর কিছু দেখে মনে হচ্ছে? খেয়াল করে দেখো ছবিটাতে, এই যে পেপিউল গুলা, এগুলা কিন্তু ভায়োলিশিয়াস, অনেকগুলো আছে ভায়োলিশিয়াস, দিস আর ভায়োলিশিয়াস, তাই না? তাইলে আমরা লাইকেন প্লেনাস এটাতে কেন মনে হচ্ছে? ডিউ টু ভায়োলিশিয়াস পেপিউলস এন্ড প্ল্যাকস। এটা কিন্তু ভায়োলিশিয়াস এর কারণে মনে হচ্ছে যে এটা লাইকেন প্লেনাস। এই যে এখানে দেখো কালো কালো মনে হচ্ছে না? দিস আর ভায়োলিশিয়াস, দিস আর ভায়োলিশিয়াস, দিস আর ভায়োলিশিয়াস। সবগুলা দেখো হোয়াইট স্কেল না, তাই না? ছবিতে কিন্তু ভালোই বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে না? তোমরা বুঝতে পারছো? জি ম্যাম। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে তোমার পয়েন্ট ফেভার হচ্ছে মাল্টিপল ভায়োলিশিয়াস পেপিউল এন্ড প্ল্যাক্স দেখছো তুমি। মাল্টিপল ভায়োলিশিয়াস পেপিউলস এন্ড প্ল্যাক্স। আর আরেকটা জিনিস হচ্ছে লাইকেন প্লেনাস জেনারেলি ফ্ল্যাক্সো রেসপেক্টে এফেক্ট করে, আর সোরিয়াসিস এফেক্ট করে তোমার এক্সটেন্সর রেসপেক্টে। আর এখানে দেখো ফ্ল্যাক্সার রেসপেক্টে তোমার এফেক্ট করছে। তাহলে তোমার দুইটা পয়েন্ট পাওয়া গেল। একটা হচ্ছে মাল্টিপল ভায়োলিশিয়াস পেপিউলস এন্ড প্ল্যাক্স, নাম্বার 2 হচ্ছে ফ্ল্যাক্সার রেসপেক্ট, ইট ইজ ইনভলভ দ্য ফ্ল্যাক্সার রেসপেক্ট, সেই কারণে তুমি বলতেছো লাইকেন প্লেনাস। এখন পয়েন্ট এগেইনস্টে কি? জুনায়েদ বলো, পয়েন্ট এগেইনস্টে কি আসছে? কেন নয়? সোরিয়াসিস পরে দিয়ে কেন চলে গেল? সোরিয়াসিসে কেন চলে গেল বলো? কোথায় জুনায়েদ, কোথায়? ম্যাম লাইকেন প্ল্যানাসের প্লেক গুলা ফ্ল্যাট টপ হয়, তারপরে শাইনি হবে, আরো প্লুরাইটাস থাকবে। আচ্ছা, এটা লাইকেন প্লেনাস নয়, এটা সোরিয়াসিস। তার কারণ স্কেল দেখেই বুঝতেছি যে এখানে সিলভার হোয়াইট স্কেল লাইকেন প্লেনাসে থাকে না, এটা ভায়োলিশিয়াস পেপিউল অর প্ল্যাক থাকে। আর এখানে মেইন প্রমিনেন্ট কি? হোয়াইট সিলভার স্কেল। ফর দিস রিজন দিস ইজ তোমার সোরিয়াসিস। প্র্যাকটিক্যালি সোরিয়াসিস এক্সটেন্সর অ্যাসপেক্টে এফেক্ট করলেও যখন এটা অনেক বেশি হয়ে যায় তখন এটা ফ্ল্যাক্সারেও চলে আসতে পারে। তো এখানে পয়েন্ট ফেভার হচ্ছে কি তোমার মাল্টিপল ভায়োলিশিয়াস পেপিউল এন্ড প্ল্যাক, মানে হাইপার পিগমেন্টেড। এখানে আসলে ভায়োলিশিয়াস এর মতই মনে হচ্ছে। আর হচ্ছে পয়েন্ট এগেইনস্টে যদি চিন্তা করি তাহলে আমাদের প্রথম পয়েন্টটাই হচ্ছে যে তোমার ওখানের মধ্যে হচ্ছে হোয়াইট সিলভার স্কেল প্রেজেন্ট, যেটা লাইকেন প্লেনাসে এই হোয়াইট সিলভার স্কেল গুলো আমাদের থাকে না। ঠিক আছে? আরেকজন বলছিলা এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস। কে বলছিলা জানো? সিয়াম বলছিলা মনে হয় না? এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস কে বলছে? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, তুমি বলছো না। ইটস ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস। কিন্তু এই ছবিটা দেখে শুধু ছবিটার কথা চিন্তা করো, অন্য কিছু না, এরিয়াটার কথা চিন্তা করো। এই ছবিটা দেখে আমরা এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস বলতে পারবো পেশেন্টের? একটু আইকিউ টেস্ট বলো তো। এই ছবিটা দেখে আমরা এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস বলতে পারবো কি পারবো না? না ম্যাম, বলা যাবে না, কারেক্টলি বলা যাবে না, কারণ স্কালে ইরাপশন নাই। ইরাপশন নাই, সেই জন্য না ম্যাম, অল ওভার দ্য বডি হবে। অল ওভার দ্য বডি হতে পারে। এটা কে বলছো? নামটা বলো। ম্যাম নূর কাসেম। আচ্ছা, ইট ইজ ইম্পর্টেন্ট। এটা অল ওভার ঠিক বডি বলে না, এটাকে আমরা বলি মোর দেন 90% এরিয়া যখন কভার করে দেন ইট ইজ এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস। এটাকে আমি মোর দেন 90% এরিয়া তোমাদেরকে দেখাতে পারছি পুরো ছবিতে? পুরো ছবিটা কি 90% এরিয়া কভার করছে? আমি তো 90% এরিয়া ছবিতে দেখাই নাই। তাহলে তোমরা বুঝবা কিভাবে যে তার আদার্স এরিয়া গুলা এফেক্টেড হয়েছে কি হয় নাই? বোঝার তো কথা না, বোঝার কথা, বোঝার কথা না। তাইলে এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস এর খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে ইট এফেক্টস মোর দেন 90% এরিয়া
মোর দেন 90% বডি সারফেস এরিয়া, কিন্তু আমি তোমাদেরকে যে ফটোগ্রাফটা দেখিয়েছি সেটার মধ্যে মোর দেন 90% এরিয়াই দেখা যাচ্ছে না। সেখানে তোমরা এক্সফোলিয়েটিভ অন্যান্য এরিয়া এফেক্ট করছে কিনা সেটা বলা যাবে না। আর যদি বলা না যায় তাহলে তো আমরা বলতে পারবো না দিস ইজ এ কেস অফ এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস। সিয়াম ক্লিয়ার হয়েছো? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। তাহলে এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস প্র্যাকটিক্যালি এটা ঠিক আছে যে সোরিয়াসিস থেকে এটা কমপ্লিকেশন হিসেবে এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস ডেভেলপ করতেছে, কিন্তু এই ছবি দেখে আমরা কখনোই বলবো না, কারণ তোমাদের সামনে আমি মোর দেন 90% বডি সারফেস এরিয়াটা আনতেই পারি নাই, সো দ্যাট এটাকে এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস না বলাটাই ভালো, তাই না? এই কারণে এটা এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস আসলে এটা ডিডিতে না বললেই হবে। আরেকজন বলছো এক্সিমা। এক্সিমাও অলরেডি খুবই ইম্পর্টেন্ট। এক্সিমাতে তোমার কি হয়, এরকমই লেশন হয়, কিন্তু এক্সিমাতেও এরকম হোয়াইট সিলভার স্কেল থাকে না। তার মানে আমাদের আলটিমেট ডিডি গুলো কি দাঁড়ালো? আলটিমেট ডিডি গুলো দাঁড়ালো তোমার লাইকেন প্লেনাস, খুব ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, সেবোরিক ডার্মাটাইটিস, তারপর হচ্ছে ড্রাগ রিঅ্যাকশন। আচ্ছা, ড্রাগ রিঅ্যাকশন নয় কেন যদি বলি তাহলে কি হবে? এই রোগীর কাছ থেকে আমাদের হিস্ট্রি নিতে হবে যে সে কোনো ড্রাগের হিস্ট্রি আছে কিনা। আচ্ছা, বলো তো কোন কোন ড্রাগ থেকে সোরিয়াসিস আসতে পারে, মানে কোন কোন ড্রাগ সোরিয়াসিসের ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড বলতে পারো? যেহেতু ড্রাগ আসছে সেই জন্য জিজ্ঞেস ম্যাম করলাম। বিটা ব্লকার, বলো তো এনএসআইডি, দুই একটা ক্যালসিয়াম ড্রাগের নাম চ্যানেল বলো। ব্লকার। বিটা ব্লকার, এনএসআইডি, ক্যালসিয়াম Very চ্যানেল good. ব্লকার। ভেরি গুড, ভেরি গুড। আর NSAID, অ্যাটোবাস্টাডিন। অ্যান্টি-ম্যালেরিয়া ড্রাগ, আর লিথিয়াম। লিথিয়াম, ভেরি গুড। হ্যাঁ, এই ড্রাগগুলো খুব ইম্পর্টেন্ট। সেই জন্য যখনই রুগী আসে তখন আমরা রুগীকে অনেক সময় জিজ্ঞেস করি, একটু এজেড রুগী হলে আপনার কি হাইপারটেনশন আছে, তখন আমরা চেক করে নিই সে বিটা ব্লকারস বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গুলো খাচ্ছে কিনা। এগুলো থেকেও তোমার সোরিয়াসিস ডেভেলপ করতে পারে। তারপর হচ্ছে যেগুলো বললা যে অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, লিথিয়াম, দিস আর টু ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন কোন একটা পেশেন্টের সোরিয়াসিস, ঠিক আছে, এখন সে পোস্টিং হলো ম্যালেরিয়া প্রবণ এরিয়াতে, আছে না কিছু কিছু জায়গাগুলো রাঙ্গামাটির ওইদিকে, খাগড়াছড়ির ওইদিকে, তো তাকে কি তুমি অ্যান্টি ম্যালেরিয়াল খেতে দিবে না? ওখানে কি ম্যালেরিয়া হলে কি করবা তাকে? নাকি সে ডিজি বরাবর দরখাস্ত করবে মিনিস্ট্রি বরাবর যে আমার যেহেতু সোরিয়াসিস সেহেতু আমাকে ওখানে পোস্টিং দিবেন না? কি করবে বলো তো, দেখি কার আইকিউ ভালো। কোথায় সবাই, কোথায়? ম্যাম আগে প্রোফাইলেক্সিস নিবে ম্যাম। প্রোফাইল্যাক্সিস, হ্যাঁ প্রোফাইল্যাক্সিস, ভেরি গুড। তোমার নাম কি? আফরিন জান্নাত উপমা। হ্যাঁ, আফরিন জান্নাত উপমা। আচ্ছা, আফরোজ জান্নাত উপমা, খুবই সুন্দর কথা। সেটা হচ্ছে সেই ক্ষেত্রে সে কি করবে, কুইনিন যে ডেরিভেটিভস গুলো আছে সেগুলো প্রোফাইল্যাক্টিক হিসেবে সে নিতে পারে, ঠিক আছে? আচ্ছা, এটা তো গেল একটা। এখন এইসব ড্রাগ গুলো যদি থাকে সেই ক্ষেত্রে আমরা রোগীদেরকে ওই ড্রাগ গুলো আগে আইডেন্টিফাই করবো যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বিটা ব্লকার, অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ, লিথিয়াম, এগুলো তারা নিচ্ছে কিনা। এগুলো যদি থাকে মাস্ট স্টপ দিস ড্রাগ, কারণ ওগুলো হচ্ছে তোমার সোরিয়াসকে অ্যাগ্রাভেট করতে সাহায্য করে, সেগুলো আমাদেরকে স্টপ করে দিতে হবে। এবং তখন তার এইসব ড্রাগ ডিজিজ গুলো কন্ট্রোল করার জন্য অন্য ধরনের অ্যান্টি হাইপারটেনসিভ এজেন্ট দিব। একটা খুব ইম্পর্টেন্ট ড্রাগের কথা বলো তো, যেটা হচ্ছে আমাদের টিনিয়াতে খুব ইউজ করি, ইদানিং খুবই ইউজ করতে হয়, কারণ ইদানিং ফ্লুকোনাজলটা আমাদের রেজিস্ট্যান্স হয়ে গেছে। এমন একটা ড্রাগের কথা বলো যেটা সোরিয়াসিসটাকে এগ্রাভেট করতে সাহায্য করে, বলো তো কে বলতে পারবা? পারবা কেউ বলতে? একটা এন্টি কি ফাঙ্গাসে আমরা দিচ্ছি, এন্টি ফাঙ্গাল সিস্টেমিক ড্রাগ, এখন ইদানিং খুব কমনলি ইউজ হচ্ছে। আফরোজ জান্নাত বলো, তুমি আগের কোশ্চেনটা সুন্দর, আনসারটা সুন্দর বলছো, বলো তো। সিয়াম বলো। ম্যাম সিয়াম ছাড়া কারো নাম জানতেছি না বলে ওকেই ধরছি। ক্যানাজল। বলো। ক্যানাজল, ক্যানাজল। ক্যানাজল, ক্যানাজল হচ্ছে কি একটা, সিটোকোনাজল। ও না ম্যাম। হ্যাঁ জোরে বলো, স্পষ্ট করে বলো, আমার কান পর্যন্ত আসতেছে না। আচ্ছা, আমি জি বলে ম্যাম। দেই,
Targinosan, টারবিনাফিন, ইয়েস, দিস ইজ টারবিনাফিন। এখন প্র্যাকটিক্যালি ফ্লুকোনাজল গ্রুপের যে ড্রাগগুলো সেগুলো আমাদের ম্যাল ইউজের ম্যাল ট্রিটমেন্টের কারণে এগুলো ম্যাক্সিমামই তোমার রেজিস্ট্যান্স হয়ে গেছে। এই জন্য আমাদেরকে এখন প্রায়শই দেখা যায় যে টারবিনাফিনটা ইউজ করা লাগে, হুইচ ইজ তোমার যেটা সোরিয়াসিসটাকে অ্যাগ্রাভেট করতে সাহায্য করে। তার মানে আমাদেরকে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো আগেই রোগীকে দেখে নিতে হবে। সোরিয়াসিসের কোনো পেশেন্ট থাকলে আমরা সেক্ষেত্রে টারবিনাফিন দিতে পারবো, এই ড্রাগগুলো আমরা অ্যাভয়েড করব। এই গেল তো হচ্ছে সোরিয়াসিস অ্যাগ্রাভেটিং ড্রাগ। কিন্তু কিছু কিছু এছাড়াও অন্যান্য ড্রাগ থেকেও তোমার ড্রাগ রিঅ্যাকশন হতে পারে, যেটা এটার একটা ইম্পর্টেন্ট জিনিস। সেই ক্ষেত্রে আমরা রোগীকে আগে তার কি করব, ড্রাগ রিঅ্যাকশন থেকে আলাদা করতে হলে প্রথমে তাকে হিস্ট্রি নিব। যদি কোনো ড্রাগের হিস্ট্রি থাকে তাহলে আমরা ড্রাগ রিঅ্যাকশনের দিকে যাব, আর যদি ড্রাগের হিস্ট্রি না থাকে তখন আবারও সেই স্কেল দেখে আমরা ডায়াগনোসিসে পৌঁছবো যে দিস ইজ দ্য কেস অফ সোরিয়াসিস। ডিডিগুলো বুঝতে পারছো? এতক্ষণ যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো আলোচনা করতেছিলাম, বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এর মধ্যে আমাদের খুব ইম্পর্টেন্ট গুলো আসছে, লাইকেন প্লেনাস, সেবোরিক ডার্মাটাইটিস, ড্রাগ রিঅ্যাকশন, ড্রাগ ইরাপশন, তারপরে হচ্ছে কি তোমার আর কি বললাম, এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস, একজিমা। এই কয়েকটা জানতে পারলেই হবে। আর ট্রিটমেন্টটাও মোটামুটি আলোচনা হলো। কয়টা বাজে বলো তো? সিয়াম কয়টা বাজে? ম্যাম 55 হুম, 55 ম্যাম। 1 ঘন্টা শেষ? জি ম্যাম। 1 ঘন্টা শেষ? ইয়া খোদা, বুলাস ডিজিজ তো রয়ে গেছে এখনো, বুলাস ডিজিজ তো পড়াই নেই। আচ্ছা, এটা হচ্ছে কি তোমার সোরিয়াসিস রিলেটেড কি তোমার কি বলবো, অস্পি বলো, ভাইবাই বলো, এগুলা জানলেই হবে সোরিয়াসিস রিলেটেড। এবার তোমাদেরকে আরেকটা ছবি দেখাচ্ছি, দাঁড়াও 5 মিনিট। ছবিটা দেখা যাচ্ছে? জি দেখা ম্যাম। যাচ্ছে ছবিটা? জি ম্যাম। আচ্ছা, কি বলো তো এটা? আচ্ছা, ছবিটা কি বলো, একজন একটু বর্ণনা করো। এটা কোন ডিজিজের, কোন ডিজিজ বলো? একটা আমি কিছুটা সাহায্য করি বর্ণনাতে। একটা লার্জ ফ্ল্যাসিড বুলা, লার্জ বুলা না, একটু ফ্ল্যাসিড। এখানে দেখো একটু প্রেসার দিলে এগুলো একটু নড়ে নড়ে আসছে, কিছু কিছু পানি বের হয়ে গেছে। তাহলে লার্জ ফ্ল্যাসিড বুলা, ওয়ালটা খুব থিন, পাতলা থিন, একেবারে চকচক করছে। লার্জ ফ্ল্যাসিড বুলা, থিন ওয়াল। ডায়াগনোসিস কি বলো? পেম্পিকাস ভালগারিস। Pemphigus vulgaris, very good. Why it is Pemphigus vulgaris? আর কি কি বুলাস ডিজিজ হতে পারে বলো তো? Pemphigus vulgaris ছাড়া আর কি কি বুলাস ডিজিজ হতে পারে? বুলাস পেম্পিগয়েড। বুলাস পেম্পিগয়েড, Pemphigus foliaceus আর বুলাস পেম্পিগয়েড খুবই ইম্পর্টেন্ট। তারপর dermatitis herpetiformis. ভেরি গুড, ডার্মাটাইটিস herpetiformis। তারপর আর আছে বুলাস symphytic, লুপাস অনেক, এরিথেমেটাসাস। হ্যাঁ, বুলাস লুপাস এরিথেমেটাসাস, অনেক নাম আছে। আচ্ছা, প্যাম্পিকাস ভালগারিসটা কি এটা সম্বন্ধে একটু বুঝাই দিই। এটা হচ্ছে একটা অটো ইমিউন বুলাস ডিজিজ। যখন এই ছবিটা আমরা দিব তখন আমাদের ফার্স্ট কি থাকবে, কোয়েশ্চেনটা কি থাকবে, যে প্লিজ ডেসক্রাইব দ্য লেশন। এই লেশনটা ডেসক্রাইব করতে গেলে আমরা কি বলবো? ইট ইজ এ ফ্ল্যাসিড থিন ওয়াল্ড লার্জ বুলা, তাই না? which contain, এই দেখো এখানের মধ্যে কিছু পাস আছে না, which contain pus এবং কিছু ক্লিয়ার ফ্লুইডও আছে। এটা শুধু এইটুকুনে আসলে তোমার প্যাম্পিকাস ভালগারিস ডায়াগনোসিসে পৌঁছা যায় না। এটা হচ্ছে জাস্ট একটু বুলার বর্ণনা। প্যাম্পিকাস ভালগারিসে পৌঁছতে হলে তোমার আদার্স আনুষঙ্গিক কিছু পয়েন্টের দরকার আছে। সাধারণত এটা হচ্ছে গিয়ে তোমার লার্জ ফ্ল্যাসিড বুলা থাকে এবং এটা খুব ইজিলি রাপচার, তোমার দেখা যায় যে খুব অটোমেটিক্যালি এটা রাপচার হয়ে যাচ্ছে। রাপচার হয়ে গেলে এটাতে ক্রাস্ট ফর্মেশন হয়। আর ছবি দেখালে তোমরা ক্রাস্টিংটা বুঝবা। 1 ঘন্টা এত তাড়াতাড়ি হয়ে গেল? ম্যাম এটা কি ব্লিস্টার বলা যাবে না? কি জোরে বলো? লেশনে ম্যাম ব্লিস্টার বলা যাবে না বলা? হ্যাঁ হ্যাঁ, ব্লিস্টার। আচ্ছা, ব্লিস্টার আমরা কখন বলি, বুলা আমরা কখন বলি বলো তো?
What is difference between blister and বুলা? blister কখন বলি, বুলা কখন বলি? ম্যাম কাইন্ডলি লেস আপনি দেন যদি বলেন 0.5 সেন্টিমিটার যদি হয় তাহলে হচ্ছে ম্যাম আচ্ছা, কখনো কখনো 5.5 বলে, কখনো কখনো 1 বলে। লেস দেন 0.5 or 1 সেন্টিমিটার যদি হয় তখন আমরা এটাকে বলি blister, সরি তখন আমরা কি বলি, ছোট হলে কি বলি? ম্যাম ব্লিস্টার। blister বলি, ছোট হলে ভেসিকেল। ভেসিকেল। বুলা কখন বলি? ম্যাম গ্রেটার দেন 0.5 সেন্টিমিটার যদি হয় তাহলে হচ্ছে বুলা। আবার আবার নিজেরা চিন্তা করে বলো কখন বুলা বলি, এটা প্রাইমারি রিলেশন, এটা খুব ইম্পর্টেন্ট। কখন আমরা বুলা বলি, কখন আমরা ব্লিস্টার বলি, বলো দেখি। কখন আমরা ভেসিকেল বলি? কনফিউজ হয়ে গেছো? কখন বুলা, কখন ভেসিকেল, কখন কি ব্লিস্টার? কনফিউজড? আচ্ছা, ভেসিক্যালিটি আরেকটা নাম হচ্ছে ব্লিস্টার। এটা হচ্ছে লেস দেন 1 to 10 মিলিমিটার, ঠিক আছে? তাহলে ভেসিক্যালিটি আরেকটা নাম কি ব্লিস্টার, দুইটাই সেম নাম। আর বুলাটা হচ্ছে লার্জ। লার্জ মানে কি মোর দেন 1 সেন্টিমিটার, বিং লার্জার দেন 1 সেন্টিমিটার। তাহলে ঠিক আছে, ডেফিনিশনটা কি হচ্ছে? fluid containing elevation of the skin when it is less than 1 to 10 millimeter, then it is called blister or vesicle, and when it is more than 1 centimeter, then it is called bulla. Clear? জি ম্যাম। ক্লিয়ার হচ্ছে তুমি? বুলা হচ্ছে বড়টা, আর ভেসিকেল আর ব্লিস্টার একই জিনিস, দুইটার দুই নাম আর কি। মানে লেস দেন 1 to 10 মিলিমিটার হলে এটাকে আমরা বলি ভেসিকেল অথবা ব্লিস্টার। বুঝতে পারছো? আচ্ছা, আচ্ছা, এই যে একটা ছবি দেখা, আরেকটা ছবি তোমাদের এখানে আসলো, এটা কি বলো তো? এটা কি? এই এরিয়াটাতে বুলা ছিল, ঠিক আছে? বুলাটা রাপচার হয়ে গেছে। রাপচার হয়ে এই যে এখানে কালো কালো দেখা যাচ্ছে, কালো কালো যে জিনিসগুলো দেখা যাচ্ছে, দিস আর ক্রাস্ট, অর্থাৎ ড্রাইড এক্সুডেড। এটার ভিতরে যে ফ্লুইডটা ছিল সেগুলো ড্রাই হয়ে গেছে, ড্রাই হয়ে এটা ক্রাস্টিং হয়ে গেছে। দিস ইজ ক্রাস্টেড। তার মানে প্যাম্পিগাস, স্টপ করি এটা, প্যাম্পিগাস ভালগারিসের পেশেন্টের কি হবে? লার্জ বুলা থাকবে, ওই লার্জ ফ্ল্যাসিড থিন ওয়াল বুলা থাকবে, খুব ইজিলি রাপচার হয়ে গেল। দেন কি ফর্মেশন হবে? ক্রাস্টেড ফর্মেশন হবে। এই ক্রাস্টিং এর কারণে দেখা যায় খুব লেস টেন্ডেন্সি টু হিল, মানে ভালো হয় না, ভালো হয় না, অনেক দিন পর্যন্ত পড়ে থাকে। লেস টেন্ডেন্সি টু হিল থাকে ক্রাস্টিং ফর্মেশনের কারণে। সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার অনেক বেশি চান্স থাকে। দিস ইজ, এটা দিয়েই আমরা প্যাম্পিগাস ভালগারিসের একটা বুলার ক্রাইটেরিয়া দেখি আমরা প্যাম্পিগাস ভালগারিসের ডায়াগনোসিসে পৌঁছতে পারবো। এছাড়া প্যাম্পিগাস ভালগারিসের ডায়াগনোসিসে পৌঁছতে হলে আমাদেরকে কনফার্মেটরি ডায়াগনোসিসের জন্য কি পরীক্ষা করা লাগবে বলো তো সিফাত? তোমরা আছো না চলে গেছো? টাইম চলে গেছে মনে হয়। ম্যাম স্কিন বায়োপসি করতে পারি ফর হিস্টোপ্যাথোলজি। স্কিন বায়োপসি, হ্যাঁ স্কিন বায়োপসি করতে পারি, স্কিন বায়োপসি ফর হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। অথবা আমরা করতে পারি কি অথবা না, ওটাও করতে হবে ইমিউনোফ্লোরেসেন্ট টেস্ট। ইমিউনোফ্লোরেসেন্ট টেস্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইনডাইরেক্ট ইমিউনোফ্লোরেসেন্ট টেস্ট, আর একটা হচ্ছে ডাইরেক্ট ইমিউনোফ্লোরেসেন্ট টেস্ট। তার মানে অটোইমিউন বুলাস ডিজিজ ডায়াগনোসিসের জন্য শুধু স্কিন বায়োপসি করলে চলবে না, আমাদেরকে ইমিউনোফ্লোরেসেন্ট টেস্ট গুলো করতে হবে। which one? Number 1 is biopsy for histopathological examination, and number 2 হচ্ছে ইমিউনোফ্লোরেসেন্ট টেস্ট। এই দুইটা ইনভেস্টিগেশনের মধ্যে আমরা ডায়াগনোসিসে পৌঁছবো। আচ্ছা, এটাতে আমরা কি চিকিৎসা দিতে পারি? এটা তো অটোইমিউন বুলাস ডিজিজ। ম্যাম স্টেরয়েড, পেডনিসিলিন। কি স্টেরয়েড? পেডনিসিলিন দিতে হবে ম্যাম। প্রেডনিসোলন, গ্লুকোস্টেরয়েড স্টেরয়েড দিতে হবে। হ্যাঁ, সিস্টেমিক স্টেরয়েড দিতে হবে। এটা আমরা অনেক হাই ডোজে দিতে হয়, যেহেতু এটা অটোইমিউন বুলাস, অনেক হাই ডোজে দেওয়া লাগে। দেখা যায় 1 to 2 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পর্যন্ত আমরা দিতে পারি, এবং এটা আমরা সাধারণত প্রেডনিসোলনটাকেই চুজ করি।
আচ্ছা, এটা হচ্ছে অনেক দিন ধরে যদি আমরা সিস্টেমিক স্টেরয়েড দেই প্র্যাকটিক্যালি, তখন তার স্টেরয়েড কমপ্লিকেশন গুলো ডেভেলপ করবে। সেই জন্য আমরা স্টেরয়েড স্পেয়ারিং কিছু ড্রাগ ইউজ করি। এই স্টেরয়েড স্পেয়ারিং ড্রাগ গুলোর মধ্যে কি কি আসতে পারে? তোমার মাইকোফেনোলেট মফিটিল, মেথোট্রেক্সেট, সাইক্লোস্পোরিন, সাইক্লোসফসফামাইড, তারপরে হচ্ছে অ্যাজাথাইপ্রিন, এগুলো আমরা সবই ইউজ করি স্টেরয়েড স্পেয়ারিং এজেন্ট হিসাবে। আর যেহেতু আমরা সিস্টেমিক স্টেরয়েড অনেকদিন ধরে দেই, সেই জন্য আমাদেরকে রোগীকে ক্যালসিয়াম দিতে হয়। ক্যালসিয়াম না দিলে দেখা যায় তার অস্টিওপোরোটিক চেঞ্জ হয়ে যায় তার হাড়গুলোর মধ্যে। আচ্ছা, এই প্যামফিগাস ভালগারিসের রোগী কি মারা যেতে পারে? কি কারণে মারা যেতে পারে বলো তো? মারা যেতে পারে? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেডিকেল ইমার্জেন্সি হচ্ছে আমাদের প্যামফিগাস ভালগারিস। সাধারণত আমাদের কি বলে, ডার্মাটোলজির রোগ একটু ঠান্ডা স্বভাবের হয়, ফট করে রোগী মরে যাবে না, এরকম একটা কন্ডিশন, তাই না? এই জন্য ডার্মাটোলজিটাকে বলা হয় কুল সাবজেক্ট। বাট কোন কোন ডিজিজ গুলো তোমার কুল সাবজেক্টের মধ্যে পড়ে না, যেখানে আমাদেরকে দৌড়ে দৌড়ে আসতে হয়? কি এর মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট হচ্ছে প্যামফিগাস ভালগারিস। দিস ইজ আ মেডিকেল ইমার্জেন্সি। এটা তোমার ইমিডিয়েট ট্রিটমেন্টের দরকার হয়, নতুবা পেশেন্ট খারাপের দিকে চলে যায়। এছাড়া আরেকটা ডিজিজের নাম বলো তো ডার্মাটোলজি, যেটা হচ্ছে মেডিকেল ইমার্জেন্সি, বলতে পারবা? জুনায়েদ বলো দেখি। স্টিভেন জনসন সিন্ড্রোম। স্টিভেন জনসন সিন্ড্রোম অর্থাৎ বুলাস ড্রাগ রিঅ্যাকশন। বুলাস ড্রাগ রিঅ্যাকশনের মধ্যে দুটো আসে, একটা হচ্ছে স্টিভেন জনসন সিন্ড্রোম, যেটা লেস দেন 10% বডি সারফেস এরিয়াকে কভার করে, সেটাকে আমরা স্টিভেন জনসন সিন্ড্রোম বলি। অথবা টক্সিক ইপিডার্মাল নেক্রোলাইসিস, যেটা মোর দেন 30% বডি সারফেস এরিয়াকে এফেক্ট করে, তখন আমরা বলি 10 অথবা টক্সিক ইপিডার্মাল নেক্রোলাইসিস। তোমাদেরকে জিজ্ঞেস করলে তোমরা ভাইবা বোর্ডে বলবা যে বুলাস ড্রাগ রিঅ্যাকশন ইজ অ্যান ইম্পর্টেন্ট মেডিকেল ইমার্জেন্সি, প্যামফিগাস ভালগারিস ইজ অ্যান ইম্পর্টেন্ট মেডিকেল ইমার্জেন্সি। এগুলোতে তোমার রোগী খুব দ্রুত খারাপের দিকে যেতে পারে। আচ্ছা, তো প্যামফিগাস ভালগারিসের চিকিৎসা তো এটা হচ্ছে কি, পেশেন্ট কেন খারাপের দিকে যেতে পারে বলো তো? প্যামফিগাস ভালগারিসের পেশেন্ট বুলার জন্য না ডিজিজের জন্য, কিসের জন্য যেতে পারে? বুলার জন্য বুলার একটা রাপচার হয়, রাপচার হয়ে শকে চলে যাইতে পারে। হ্যাঁ, রাপচার হয়ে শকে চলে যায়। তাহলে ঘরের মধ্যে যদি এক দুইটা বার্ন হয়, বুলাটা রাপচার হয়ে গেল, শকে চলে যাবে পেশেন্ট? না সারাদিন মামা, কিন্তু বার্ন হচ্ছে। দুইটা হলে যাবে না। এক দুইটা হলে যাবে না। এটা ঠিক আছে, এই পেশেন্টটা খারাপের দিকে যাচ্ছে, হচ্ছে শকে যায়, কখন যায়? পেইনফুল হয় তোমার কন্ডিশন। সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। পেইনফুল কন্ডিশন ঠিক না, অত বেশি পেইনফুল হয় না। এটা হচ্ছে কি তোমার ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। ব্যাকটেরিয়াল ইনফেকশনটা কিভাবে হয়? এটা হয় কি, গুলাটা রাপচার হয়ে তোমাদেরকে ছবিতে দেখাচ্ছে ক্রাস্টিং ফর্মেশন হয়। ক্রাস্টিং থাকলে হয় কি, ভিতরে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, ওরকম বোঝাই যায় না। সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে সেপ্টিসেমিক শকে যেতে পারে, এবং পেশেন্ট ওই সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণেই পেশেন্ট খারাপের দিকে যেতে পারে। আর আরেকটা হচ্ছে কি, তোমার ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্সে হয়। এই যে অনেকগুলো গুলা থাকবে, লার্জ গুলা, পুরো শরীর ভর্তি এতগুলো ফ্লুইড, যখন তোমার গুলা রাপচার হয়ে গেলে তখন তোমার দেখা যায় যে ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে। এই জন্য প্যামফিগাস ভালগারিসের রোগীদের সাধারণত দেখা যায় যে ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স অথবা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে সে ডেথ পর্যন্ত হয়ে যেতে পারে। এই কারণে প্যামফিগাস ভালগারিসের পেশেন্টদের ইমিডিয়েট ট্রিটমেন্টের দরকার হয়। আর এটার ইমিডিয়েট ট্রিটমেন্টের মধ্যে আমি তো সিস্টেমিক এজেন্ট গুলো বললে, আর টপিক্যাল এর মধ্যে হচ্ছে কি, যে বার্ন রোগীদেরকে আমরা যেভাবে চিকিৎসা করি, সিলফার সালফারডাইজিন দেই, ড্রেসিং করতে হয়, সেগুলো সবই করতে হয়। রোগীকে বলতে হয় রিপিটেড গোসল করতে হবে, অ্যান্টিবায়োটিক লাগাতে হবে, এগুলো সবই লাগাতে হয়। সিলফার সালফারডাইজিন দিয়ে তাকে ড্রেসিং করতে হবে, সেগুলো সব মেনটেন করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এইসব মেনটেনেন্স এর জন্য আমাদের পেশেন্টদেরকে আইসিইউতে পর্যন্ত অ্যাডমিশন নিতে হয়, ডিউ টু তোমার বার্ন ড্রেসিং অথবা ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে। দিস ইজ অল অ্যাবাউট প্যামফিগাস ভালগারিস। এছাড়াও তোমার আরো বুলাস ডিজিজ গুলো হতে পারে, যেগুলো একটু আগে নামগুলো বললাম। এটার ইম্পর্টেন্ট ডিজির মধ্যে তোমরা বলবা বুলাস প্যামফিগয়েড। আচ্ছা, বুলাস প্যামফিগয়েড আর প্যামফিগাস ভালগারিস, এই দুইটা যদি তোমাকে এই ছবিটা দেওয়া হয়, তুমি বললা প্যামফিগাস ভালগারিস, হোয়াই ইট ইজ নট বুলাস প্যামফিগয়েড বলো তো? কেন নয় বলতে পারবা? সময় যেহেতু কম, আমি বলে দিচ্ছি। বুলাস প্যামফিগয়েডটা হচ্ছে কি, তোমার লার্জ টেন্স গুলা থাকে, টেন্স। কারণ কি, এটা অনেক ডিপ থেকে উঠে, লেমিনা লুসিডা থেকে আসতেছে, আমাদের ডিপ লেয়ার থেকে আসতেছে, সেই জন্য এটা হচ্ছে কি লার্জ টেন্স গুলা। আর প্যামফিগাস ভালগারিসটা হচ্ছে লার্জ ইজিলি খুব থিন ওয়াল ফ্ল্যাসিড গুলা থাকে, টেন্স থাকে না। সেটা একটা ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক ফিচার। আরেকটা হচ্ছে প্যামফিগাস ভালগারিস, বুলাস প্যামফিগয়েড কিন্তু অনেক মাইল্ড ড্রাগ দেখা, মাইল্ড ডিজিজ। এটা প্যামফিগাস ভালগারিসের মতো এত মানে ইমার্জেন্সি ডিজিজ না।
আচ্ছা, আরেকটা আরেকটা কি তোমরা বলছিলে জানো? টিটিতে বলছিলা আরেকটা কি জানো? আছো তোমরা না সময় শেষ? ম্যাম পেমফিগাস ফোলেসিয়াস। ফলিসিয়াস, হ্যাঁ ফলিসিয়াস। আচ্ছা, প্যাম্পিগাস ফলিসিয়াস যেটা সেটা হচ্ছে গিয়ে তোমার এক্সফোলিয়েশনটা বেশি থাকবে। দেখবা যে বুলা হয়ে খুব তাড়াতাড়ি এক্সফোলিয়েশন হয়ে যাচ্ছে, এবং রুগী যখন আমাদের কাছে আসে তখন এরকম লার্জ বুলা নিয়ে আসে না, সাধারণত দেখা যায় এক্সফোলিয়েশন নিয়ে আসতেছে। এটা হচ্ছে কি তোমার বেসিক্যালি আমরা দেখে বুঝতে পারি যে একটা লার্জ এক্সফোলিয়েশন নিয়ে আসে। আমি তোমাদেরকে বিষয় লেকচার ক্লাসে পড়িয়েছিলাম বোরাস ডিজিজ, তখন ক্লিয়ার করে মোটামুটি বলে দিয়েছিলাম। এখন ভাইবা বোর্ডে ওরকম টুকটাকই ধরবে। আচ্ছা, একটা নরমাল শুধু তো আমি অটো ইমিউন বুলাস ডিজিজ গুলো নিয়ে কথা বললাম, এছাড়া আর কোনো কারণে বুলা হতে পারে বডিতে? ম্যাম হতে পারে ড্রাগ রিঅ্যাকশনের কারণে হতে পারে, বা কন্টাক্ট ডার্মাটাইটিস এর কারণে হতে পারে ম্যাম। হ্যাঁ, আর কিসের জন্য হতে পারে? বার্নিং। এটাকে যদি আমরা একটু সুন্দর করে ভাগ করে বলি তাহলে কিভাবে বলবো? ক্লাসে আমি বলে দিয়েছিলাম, বলো তো ক্লাসিফিকেশনের মতো করে যদি একটু সুন্দর করে বলি তাহলে কিভাবে বলা যায়? ইনফেকশনের কারণে হতে পারে, তাই না? ইনফেকশন গুলোর মধ্যে কি কি আসতে পারে? ভাইরাল ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। একটা ভাইরাল ইম্পর্টেন্ট নাম বলো তো যার দরুন বুলা হতে পারে? হার্পিস জোস্টার। হার্পিস জোস্টার, ভেরি গুড। হার্পিস জোস্টার, এই যে খুব সুন্দর একটা হার্পিস জোস্টারের ছবি আছে, দেখছো? অনেকগুলো গ্রুপড ভেসিকেল, দিস ইজ হার্পিস জোস্টার। গ্রুপড ভেসিকেল দেখা যাচ্ছে, একটা সিঙ্গেল ডার্মাটোমকে এফেক্ট করছে, একটা এরিয়াতে এফেক্ট করছে, দিস ইজ হার্পিস জোস্টার। ছবি বোঝা যাচ্ছে? জি ম্যাম। এটা হচ্ছে কি ইনফেকশনের জন্য হয়, ভাইরাল ইনফেকশনের জন্য হতে পারে। এছাড়া তোমার ফিজিক্যাল কন্ডিশনে হতে পারে, কোনো কিছু অ্যাসিড বার্ন থেকে হতে পারে, অথবা নরমাল চুলার কাছে কাজ করে বার্ন কেসেও তোমার বুলা হতে পারে। এজন্য অনেকগুলো কারণেই বুলা হতে পারে, তোমার ফিজিক্যাল কারণে হতে পারে, তারপর কেমিক্যাল ইনজুরির কারণে বুলা হতে পারে, ইনফেকশনের কারণে বুলা হতে পারে। আর আমি এতক্ষণ তোমাদেরকে যে বুলাটা বর্ণনা করেছি সেটা হচ্ছে কি অটো ইমিউন বুলাস ডিজিজ, অটো ইমিউনের কারণে বুলাস ডিজিজ হতে পারে, তাই না? আচ্ছা, টাইম শেষ, আজকে আর ক্লাস শেষ হয়ে গেলে এগুলো হচ্ছে কি আসলে অসপি রিলেটেড কোশ্চেন, জাস্ট ভাইবা বোর্ডে আলোচনা করে এরকম আলোচনা করলাম, ঠিক আছে? এখন কি ক্লাস অফ করে দিব? জি ম্যাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।